চিলতে আকাশ কিংবা সবুজ মাঠের ঘাসে জমে থাকা শিশির বিন্দু, শাল ওক পাইনের শাড়ি তার নিস্তব্ধতা, অথবা সারি সারি হাতি ও গন্ডারের আনন্দ উপভোগ করা, সোনালি পাতাগুলোতে রোদের ঝলকানি, কিংবা পাখিদের কলতান, এই সব কিছু যার মাঝখানে খুঁজে পাওয়া যায় সেই নামটি তো ডুয়ার্স। ডুয়ার্স আমাদের মন প্রাণের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার এক ঠিকানা। কলকাতার ৪২ ডিগ্রি গরমে যখন ঘর্মাক্ত শরীর, তখনও মানুষ ভাবে যাই না একটু ঘুরে আসি। আবার সমুদ্র ঢেউ এই সবের আনন্দ পাওয়ার পর যখন পাহাড় মানুষকে টানে, মনে হয় ছুটে চলে যাই ওই চূড়ায়, তখনও কিন্তু সেই ডুয়ার্সেই ফিরে আসতে হয়। তাই এত কিছুর আনন্দ মনে নিয়ে আবার আমরা ফিরে এলাম ডুয়ার্স রেডিওকে সঙ্গে নিয়ে। আপনারা শুনছেন ডুয়ার্স রেডিও। আজ আমাদের 15th এপিসোড। ডুয়ার্স রেডিও প্রত্যেকটি পর্বেই এক একজন নতুন শিল্পীকে আপনাদের কাছে পৌঁছে দেয় এবং ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে ডুয়ার্স রেডিও, কারণ এত মানুষের ভালোবাসা, এত নতুন শিল্পীদের অনুষ্ঠানে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ, এও তো আমাদের প্রাপ্তির বিষয়। এই ভালোবাসা, এই আশীর্বাদকে সঙ্গে নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। এবং আজ আমাদের ডুয়ার্সেরই কিছু বিশেষ কবিদের সৃষ্টিকে পৌঁছে দেবেন আপনাদের কাছে আরও একজন বাচিক শিল্পী, আবৃত্তিকার এবং পেশায় যিনি একজন শিক্ষিকা, ধূপগুড়ি থেকে আগত মালবিকা চাকি দত্ত মহাশয়া। আমি মালবিকা দি বলেই সম্বোধন করে থাকি, কারণ পরিচিতিটা একদম ছোটবেলার, অনেকটা ছোট থেকেই দেখেছি যে কিভাবে শিল্প সংস্কৃতিকে ভালোবেসে আঁকড়ে ধরে এবং শিক্ষার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছিলেন দিদি। মালবিকা দি, তোমাকে স্বাগত জানাই ডুয়ার্স রেডিওতে। প্রথমেই বলো, এই যে ডুয়ার্স রেডিও, ডুয়ার্সের কবিদের কবিতা সঙ্গে নিয়ে আজ তুমি চলে এসেছো আমাদের কাছে, আমাদের সন্ধ্যা ভরে উঠবে তোমার কণ্ঠে। তোমার কেমন লাগছে আমাদের এই পরিবারে আসতে পেরে? নমস্কার। প্রথমে আর্যমিত্রা ও সৌমদূতির জন্য অনেক 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 ভালোবাসা। শুরুতেই যে কথাটি আমি বলতে চাই, বিগত দিনগুলোতে
ডুয়ার্স রেডিওর বিভিন্ন এপিসোডগুলো আমি শুনেছি। এখানে অনেক গুণীজনের আগমন ঘটেছে। সেই অর্থে আমি কোনো শিল্পী নই, একটু আধটু চর্চা করি, মন থেকে করি, ভালোবেসে করি। আজ আর্যমিত্রা ও সৌম্যদূতির আন্তরিক আহ্বানে, ওদের ভালোবাসার টানে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। দিদি, আমরাও খুব খুশি সঙ্গে পেলে এমন পুরনো মানুষদের। সত্যি কিছুটা সময়ের জন্য হলেও মনটা ভীষণ আনন্দে ভরে ওঠে। শুনবো অনেক গল্প, অনেক স্মৃতি আজ সঙ্গে নিয়ে আমরা পথ চলবো। তার আগে আজকের সন্ধ্যা শুরু হোক তোমার শব্দচয়নে। একদম প্রথমে কি কবিতা দিয়ে শুরু করছো? আজ তো ডুয়ার্সেরই কবিতা শুনবো আমরা, বিভিন্ন স্বাদের। একদম প্রথম কবিতা কি হতে চলেছে? লেপচাখায় বিকেল, কবি জগন্নাথ বিশ্বাস। কেউ কেউ স্বল্প বাঘ হলে খুব ভালো হয়, না হলে পাহাড় এই নির্জনতাটুকু মুছে নেবে। ওই সাদা খণ্ড মেঘ চিলচুলার সোনালি চূড়ায় পূর্ণনাভ জাল ছাড়ে। নিচে নীল উপত্যকা নীলতর হস্তিযুথ অন্ধকারে ধেয়ে যায়। ধুপি বন পাহাড়ের ঢালে শীতল তোয়ালা দিয়ে মুছে নেয় পিঠে ও কপালে সমস্ত ক্লান্তির ঘাম। প্রায় অন্ধকার এই অলৌকিক পাহাড় ছায়ায় স্বল্পবাক হওয়া ভালো, নতুবা কেউ কেউ স্বল্পবাক হলেও ভালো হয়। সত্যি কিন্তু তাই। এই ডুয়ার্সের নির্জনতা কিংবা স্তব্ধতাও অনেক কথা বলে যায়, কিন্তু তা শুনবার জন্যে প্রয়োজন শিল্পী মনের, এবং সেই শিল্পী মনের অধিকারী কবিরা, অর্থাৎ ডুয়ার্সের কবিরা এই ডুয়ার্সকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন, তা সত্যি প্রশংসনীয় একটি বিষয়। জগন্নাথ বিশ্বাসের একটি কবিতা তুমি পাঠ করলে, খুব ভালো লাগলো শুনতে। মানে শুধুমাত্র যে এই কবিতাটি তা নয়, এমন অনেক কবিতা এই ধরনের এতটা সুন্দরভাবে যা ডুয়ার্সকে বর্ণনা করে, তা আমাদের কাছে এক প্রাপ্তির বিষয়। আচ্ছা দিদি, তোমার কাছে একটু জানতে চাইছি, তোমার এই আবৃত্তি বা কবিতা পাঠ সবাই একদিন শুরু করে, শিখতে শুরু করে, তারপর দীর্ঘ পথ পেরিয়ে যায়, অর্জন করে অনেক অনেক খ্যাতি বা অনেক সুন্দর মুহূর্তকে সঙ্গে নিয়ে আমরা জীবনে এগিয়ে চলি। তো তোমার একদম প্রথম দিকের গল্পটা একটু জানতে চাইছি। অবশ্যই আর্যমিত্রা, সব কিছুরই তো একটা সুখ থাকে। তবে আমার ক্ষেত্রে আমার ছোটবেলাতে আবৃত্তির জন্য আমি কোনো প্রশিক্ষকের কাছে যাইনি বা সেইভাবে প্রথাগত শিক্ষা আমার হয়নি। ছোট থেকেই রেডিওতে আবৃত্তিগুলো শুনতাম, পরে টেপ রেকর্ডারে। তারপর আমাদের ধূপগুড়িতে যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হতো, কখনো কখনো নাম দিতাম। আমার আজকে বলতে খুব ভালো লাগছে যে তোমার বাবা, মানে আমার দেবাশিস স্যার, আমি অনেকবার স্যারের কাছে গেছি, গিয়ে একটা কবিতাকে কিভাবে পড়তে হয়, তার ছেদ জ্যোতিচিহ্নের ব্যবহার, কবিতাকে কিভাবে স্ক্যান করতে হয়, এগুলো স্যারের কাছ থেকে শিখে আসতাম। পরবর্তীতে স্কুলে সুব্রত স্যারের কাছে অনেক কিছু শিখেছি, এবং তারও পরে আমি সান্নিধ্যে আসি ডুয়ার্সের একজন বিখ্যাত কবি এবং প্রথিতযশা একজন বাচিক শিল্পী অমিত কুমারদের। তারপর থেকেই স্যারের কাছে অনেক কিছু শিখেছি, আজও শিখছি, এখনো আমার অনেক শেখাই
বাকি আছে। গর্বের বিষয় এটাই যে তোমার যেখান থেকে শুরু, আমারও কিন্তু শিক্ষার এবং জীবনেরও শুরুটা সেখান থেকেই। আমি নিজেকে ভীষণ গর্বিত কন্যা বলে অনুভব করি, কারণ দেবাশিস চক্রবর্তী এই নামটি আমার বাবা বলে বলছি না, ধূপগুড়ির মাটিতে পা রাখলে আজও উইদিন 5 মিনিটস কত স্টুডেন্টসরা এসে প্রণাম করছেন, কত কত ভালোবাসা অর্জন করে আজও, এবং সেই সম্মানের যে জায়গাটা, আমরা আজও সেই সম্মানের চোখেই আমাদের শিক্ষক শিক্ষিকাদের দেখি। খুব ভালো লাগার একটা বিষয় এটা আমার কাছে। ধন্যবাদ, তুমি এত সুন্দর একটি গল্প শোনালে। আর তার পাশাপাশি তুমি যেই নামগুলি বললে, সুব্রত স্যার, অমিত কুমার দে, অমিত স্যার, আমার বাবার সহশিক্ষক বলে ছোট থেকে জানতাম। তারপর শিল্প সংস্কৃতির সঙ্গে যে তাদেরও একটা আন্তরিক ভালোবাসা, অমিত স্যারকে দেখে তো সত্যি মুগ্ধ হওয়ার মতোই। এবং এমন বহু মানুষ ডুয়ার্সের একটি ছোট্ট শহর হলেও ধূপগুড়ি শহরের বুকে উপস্থিত আছেন, এবং আমার জন্মভূমি আমি ভীষণ ভীষণ গর্ববোধ করি। শুনে নেব এবারে পরবর্তী কবিতা। কবিতার পর আবার গল্প করব। এবার কি শুনবো আমরা? উত্তর বাংলা, কবি বেনু দত্ত রায়। চাঁদ নেই, জ্যোৎস্না নেই, সারা নিশি, তবু আজ তোমার পূর্ণিমা। আমি চামুচিহাট লুকসান বাজার থেকে আসি, ভেটাগুড়ি বালা সুন্দর আমার রক্তে ভাসে। সাজানো সংসার জুড়ন্তি বাগান থেকে মাকড়াপাড়া ঝরঝরে বাসে এসে জুটে যায়। তুমি নদী, পাহাড়তলি কিংবা পাহাড়ের কোনোখানে বসে থাকো গিয়ে তোমার গোপন আস্তানায়। ঝালংয়ের দিকে গেছে ওই পথ, সিন্দিবংয়ের দিকে ফুল ফোটে, রাঙালি বাজনায় অলৌকিক বাজনা বেজে ওঠে। শিশু ঝুমরায় দাঁড়িয়ে শুনে অপূর্ব বালক, তোমাকে ঝিল বা ঝোড়োয় পেয়েছে মেয়ে। নিশি বাতাস যেমন করে অরণ্যকে ছোঁয়, কাঁপা কাঁপা নদী যেমন তীরকে, তোমার চোখের পাতার দিকে অসম্ভব খুনি লুণ্ঠনের আলো, চাপা আত্মীয়তা। সূর্যাস্তের মেঘ যেমন করে ছয় আকাশকে মাটিকে, আমাকে তেমন করে ছোঁয়। রাত্রি হলে এক একটি তারা জ্বলে উঠবে, নিমগ্ন শিশিরের দিকেই তাদের ছোঁয়। ডায়না কিংবা কোতলুঙের জলে তোমার ছায়া। রূপং ভ্যালির দিকে সান্তালি বাড়ি ছাড়িয়ে কে জানে কোথায় নিমতি ছাড়িয়ে, নিদামঝোড়া কিংবা রংপো, হই হই পাথার, বড় রং রস বুকে ঝুঁকি মারে। তোমার কালো চুলের বন্যায় আমি দিশেহারা, মাইল মাইল পথ হেঁটে এসে দাঁড়িয়ে যাই। আর কবে তুমি আমার ঘরে ফিরবে মেয়ে? চাঁদ নেই, জ্যোৎস্না নেই, তবু সারা নিশি তোমার পূর্ণিমা। মালবিকাদি, আজ তুমি তোমার শব্দচয়নে, তোমার উচ্চারণের মাধ্যমে ডুয়ার্সের কবিদের কবিতাগুলোকে এতটা সুন্দরভাবে এক সূত্রে গেঁথে চলেছ, তার জন্যে ডুয়ার্স রেডিওর পক্ষ থেকে অনেকটা অভিনন্দন তোমাকে জানালাম। কারণ এই ডুয়ার্সের মাটিতেও কত প্রতিভা রয়েছে, কত কবিদের কত কবিতা, কত গান, কত গীতিকার, কত সুরকার, কত কিছু রয়েছে যা আমাদের গর্বের বিষয়।
এবং সেই সৃষ্টিগুলো যখন প্রকাশ পায় না, তখন সত্যি একটা আলাদাই একটা ভালো লাগা তৈরি হয়। তোমার সাথে আবার একটু কথায় আসছি। তুমি আমাদের একটু যদি জানাতে, তুমি যেহেতু পেশায় একজন শিক্ষিকা, শিল্প সংস্কৃতি এবং শিক্ষার কোথাও গিয়ে তো একটা মেলবন্ধন আছেই। তো তুমি কিভাবে এই ভালো লাগাগুলোকে প্রাণ দিলে? অবশ্যই অর্জমিত্রা, শিক্ষার সাথে তো শিল্পের যোগ রয়ে গেছে, তাই না? শিক্ষা সবসময় মানুষের মধ্যে একটা সুস্থ রুচি বোধ জাগিয়ে তোলে, আর একজন সুস্থ রুচিশীল ব্যক্তির শিল্পচর্চাও কিন্তু অন্য মাত্রা পায়, তাই না? সেই জন্য আমি চেষ্টা করি ছাত্রছাত্রীদের মধ্যেও সুস্থ রুচিশীল শিক্ষার বিকাশ ঘটাতে, যাতে করে তারা পরবর্তীকালে যখন তারা শিল্পী হয়ে উঠবে, তাদের মানসিক সেই শৈল্পিক বিকাশটাও কিন্তু তাদের সুন্দর হয়ে উঠবে। ডুয়ার্টসের কবিতার সম্ভার নিয়ে আজ আমাদের সাথে উপস্থিত ধূপগুড়ি থেকে আগত মালবিকা চাকি দত্ত মহাশয়া। মালবিকা দি, আবার কবিতা শুনতে চাইছি। এবার তুমি আমাদের সকলকে কি শোনাবে বলো? কলিং বেল, কবি সনদ চট্টোপাধ্যায়। আমার দরজায় কোনো কলিং বেল নেই, সেখানে বোতাম টিপে ধরলেই আমার শোবার ঘরে মুখোমুখি দুটো পুতুলের পাখি করে না তো ডাকাডাকি। আমার দরজায় কলিং বেল নেই, শালিক টিয়া ময়না দল বেঁধে আসে আমার দরজার সামনে, মাধবীলতার ডালে দোল খায় ডাকে, সনদ বাবু, সনদ বাবু। সেদিন মাঝ রাতে বরফ ঢাকা ভুটান পাহাড় পাঠালেন আমন্ত্রণ চিঠি। গাঙ্গুটিয়া অরণ্য থেকে একটা চিতল হরিণ খবর পাঠালো, তোমাকে আসতে হবে। নেপালের পশুপতিনাথ মন্দিরের কাছে যে লোকটি বসে থাকে, সে পাঠালো একটা গোটা সুপারি দিয়ে সাদর আহ্বান। রাঁচি জেলার তিতলিং গ্রামের রাইয়ামুন্ডা মহুয়ার মদ আর শুয়োরের মাংস নিয়ে বসে আছে। আমাকে ডাকার কারো কথা ছিল না তো। আমার দরজায় কোনো কলিং বেল নেই। কলিং বেল শুনে একটি কথা আবারও বলতেই হয় যে এই ডুয়ার্সে এমন কিছু সম্ভার আমরা নিয়ে বসবাস করি, মণিমাণিক্য খচিত যেন আমাদের কাছে, যার টানে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানুষেরা ছুটে ছুটে আসেন। পাখিদের কলতান, কিচিরমিচির শব্দ, কিংবা চা বাগানের সারি সারি ছায়া প্রদানকারী বৃক্ষ, অথবা পশুদের একসাথে দল বেঁধে হানা দেওয়া, আরো কত কিছুই না বলা বাকি। সত্যি খুব খুব ভালো লাগলো শুনতে। কলিং বেল না বাজলেও আমাদের ঘুম ভেঙে যাওয়ার মতো বেশ কিছু সম্ভার আমাদের প্রকৃতি আমাদের দান করে, কিন্তু ভীষণ দুঃখের বিষয় যে এই প্রকৃতির সাথেই আমরা সঠিক যা করা উচিত আমাদের প্রতিদান স্বরূপ আমরা কিন্তু তা করি না। এই সবুজ প্রকৃতি এখন অনেকটাই বিপর্যস্ত। আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাই এই পৃথিবীকে, এই প্রকৃতিকে সুন্দরভাবে আমরা ফিরিয়ে দেব, তবেই তো আমাদের জনজাতি সবাই রক্ষা পাবে, তাই না? মালবিকা দি, তোমার কাছ থেকে আমি এই বিষয়ে একটু জানতে চাই। এই সপ্তাহটিও বন মহোৎসব সপ্তাহ বলেই আমরা জানি চলছে। তো এই গাছগাছালি বা বৃক্ষ
বৃক্ষর প্রতি আমাদের যে একটা দায়িত্ব থেকে যায়, সেই বিষয়ে তুমি কি বলতে চাও? একজন সামাজিক জীব হিসেবে, মানুষ হিসেবে আমি তো আমার পরিবেশের প্রতি, আমার প্রকৃতির প্রতি দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারি না। আজ আমরা এতটা নিষ্ঠুর হয়ে গেছি, প্রকৃতিকে আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেভাবে ধ্বংস করে চলেছি, তার ভয়ানক পরিণতি কিন্তু আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। প্রকৃতি কিন্তু বুঝিয়ে দিচ্ছে আমাদের, আর প্রকৃতি রুষ্ট হলে যে মানব সভ্যতা একদিন বিলীন হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাই আমাদের প্রত্যেকের আরো বেশি সচেতন এবং দায়িত্বশীল হওয়া উচিত আমাদের পরিবেশের প্রতি, গাছপালার প্রতি, প্রকৃতির প্রতি। গাছ কেটে সব করছে যারা শেষ, তাদের ক্ষমা নাই, চলো আজ নতুন গাছ লাগাই। কবি অমিত কুমার দের কবিতা থেকে দুটো লাইন মনে পড়ে গেল। আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত এই সবুজ প্রকৃতিকে আরো নতুনভাবে, আরো সবুজ করে ফিরিয়ে দেবার। আমরা নিজেরাও ভালো থাকবো, প্রকৃতিও তাতে ভালো থাকবে। চলে যাব পরবর্তী কবিতার দিকে। দিদি, এবার আমরা কি শুনবো তোমার থেকে? কবি তুষার বন্দ্যোপাধ্যায়ের কবিতা সামচির ভুটানি মেয়ে। সামচির ভুটানি মেয়ে গয়েরকাটার হাটে এনেছিল সোনালি আপেল, রূপবতী লাল টমাটোর সাথে ছিল টলটলে মাড়ুয়ার মদ। আহ্লাদি হাওয়ায় তার খুলে গেছে উলুঝুলু বুকের আঁচল, ঢিলে ঢালা গায়ের কামিজ, দেহাতি রৌদ্রের আঁচে ভিজে ওঠে পাথুরে শরীর। লক্ষ্যহীন স্বপ্ন নিয়ে উত্তরলগঞ্জে এসেছিল, ভেবেছিল দূরে সমতলে নেচে উঠবে জীবনের বিচিত্র উৎসব। হাট ভেঙে গেলে মাড়ুয়ার খর গন্ধে কেউ কেউ ভাঙা দোচালার ফাঁক দিয়ে উকি মেরে দেখেছিল। ছড়িয়ে ছিটিয়ে পড়ে হাট জুড়ে সোনালি আপেল, টমাটোর লাল খেতে বুধ হয়ে শুয়ে আছে আকুটে বিড়াল। প্রতি হপ্তায় ফিরে যাওয়া হাট বাবু সেই রাত্রে বাসে চেপে ফেরেনি শহরে। তুষার বন্দ্যোপাধ্যায়, যিনি ডুয়ার্সেরই আরও একজন বিশেষ কবি, অনেক সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়েছেন এই ডুয়ার্সকে বর্ণনা করবার জন্যে। খুব ভালো লাগছে আসলে ডুয়ার্সের কবিদের কবিতা শুনছি ডুয়ার্স রেডিওতে। এর থেকে সুন্দর মুহূর্ত আর জীবনে কি হয়। সত্যি খুব খুব খুশি আমরা যে তুমি ডুয়ার্সের কবিদেরকে এভাবে আমাদের সামনে তুলে ধরছো, তাদের কবিতাগুলিকে প্রাণ প্রতিষ্ঠা করছো। বন্ধুরা, আপনারা শুনছেন ডুয়ার্স রেডিওর অনুষ্ঠান। আজ আমাদের 15th এপিসোড এবং আমরা শুনছি বিভিন্ন ডুয়ার্সের কবিদের নানান অঙ্গের কবিতা। এবার নিয়ে নেব একটু বিরতি, ফিরে আসব আবার বিরতির পর। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন সকলে। নব প্রতিভার অন্বেষণে ও প্রতিষ্ঠিত শিল্পীদের সম্মাননা প্রদানে আর্যমিত্রা ও সৌম্যদূতির যৌথ উদ্যোগে চলছে ডুয়ার্স রেডিও। অনুষ্ঠানটি সরাসরি লাইভে শুনতে চোখ রাখুন প্রতি মঙ্গলবার ঠিক রাত 9টায় আর্যমিত্রা সৌম্যদূতি এই ফেসবুক পেজে। অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের গান অথবা কবিতা অথবা তালবাদ্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9641
297854-এ। নির্বাচিত শিল্পীরা অবশ্যই প্রকাশ পাবেন ডুয়ার্স রেডিওর মাধ্যমে। গান, কবিতা ও তালবাদ্যে ভরপুর ডুয়ার্সের প্রথম এই অভিনব উদ্যোগে সামিল হন আপনিও। অনুষ্ঠান শোনার পাশাপাশি রাখুন আপনার মূল্যবান মতামত সরাসরি সম্প্রচারে। ধন্যবাদ। বেঁধেছি বীণা, গান শোনাবো তোমায় আজ রাতে। নমস্কার, আমি সুস্মিতা, গুয়াহাটি থেকে। আর্যমিত্রা সৌম্যদূতির ভালোবাসার ফসল ডুয়ার্স রেডিওতে নির্বাচিত হয়ে আগামী 4 আগস্ট ঠিক রাত 9টায় আমি আসছি কিছু গান নিয়ে। বন্ধুরা সবাই আমার সাথে থেকো, এই আশাই রাখছি। আর অবশ্যই আমার এই লাইভ প্রোগ্রামটি দেখতে হলে উপরের লিঙ্কে ক্লিক করো। আমি জানি আপনারা সঙ্গেই আছেন। ফিরে এসেছি আবার বিরতির পর, আবার আপনাদের কাছে, আপনাদের পাশে। আপনাদের প্রিয় অনুষ্ঠান ডুয়ার্স রেডিওতে আমরা আছি, এবং আজ আমাদের ডুয়ার্সেরই কবিদের কবিতা শুনিয়ে চলেছেন মালবিকা দি। দিদি, এবার আমরা কি কবিতা শুনতে চলেছি? আসলে কথায় গল্পে অনেকটা সময় আমরা পার করে এলাম। শুনতে চাই আরো কিছু কবিতা, অবশ্যই আজকে শ্রোতারা মুগ্ধ হয়ে শুনবে। এবার কি শোনাবে বলো? কবি পূর্ণশ্লোক দাশগুপ্তের কবিতা গুম্ফা। উঁচু পাহাড়ের মাথায় ঢং ঢং শব্দের শূন্যময় আরতি। ভগবান বুদ্ধদেব তার বিশাল আকৃতি নিয়ে ডুবে আছেন শব্দের ভেলায়, ক্রোধহীন। আবৃত মেঘদেশ থেকে ক্ষণে ক্ষণে ফুটে উঠছে ড্রাগনের মুখ থেকে ছুড়ে দেওয়া আগুনের হলকা। ছাড়খাড় করে দেবে শয়তানের ছলচাতুরি। যা কিছু কূট অভিসন্ধি, অপজাত ক্রোধ, সম্পূর্ণ গুম্ফা জুড়ে শিল্পীর কল্পনায় ফুটে উঠেছে অজস্র ফণাযুক্ত ডালপালা। দাঁতে কাটবে কুপ্রভাময় অপচ্ছায়া। পাথরের সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে আকাশের ত্বকে। সেখানে দৃপ্ত শান্ত বুদ্ধ মর্মর, যেন তা নির্বিকার। শুধু তার চারপাশে ড্রাগনের মুখ থেকে আগুনের হলকা, যেন তা গিলে ফেলবে যা কিছু অপচ্ছায়া, কূট আর খল। বাইরে দীর্ঘ মাথায় দোল খাওয়া সাদা পতাকা। সারাদিন সমস্ত রাত ঝড় জলে, শীত কুয়াশায় শান্তির সপক্ষে শুভ্র পতাকার শুধু দোল খাওয়া। অতীত কাল থেকে এখনো তা বাতাসের টানে দোল খায়। তার নিচে একটি ঝর্ণা স্রোত দ্রুত নেমে আসে। তার শীতল জল পাথরে আছড়ে পড়ে। বরফ ঠান্ডা তরল ত্বকের গান নদী হয়ে, জলের প্রকাণ্ড সরোবর হয়ে জেগে থাকে। গুম্ফার পতাকার মতো, গুম্ফার ড্রাগনের মতো তার কোনো বন্ধন নেই, শুধু স্রোত। শুভ্র বিমূর্ত ত্বক, ছুটন্ত গুম্ফা বুঝি চির আয়ুষ্মান। কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত হয়তো আমাদের মাঝে আর নেই, কিন্তু রয়ে গেছে তার সৃষ্টি, তার কবিতা। এতটা সুন্দরভাবে এই ডুয়ার্সের কবিরা ডুয়ার্সকে এঁকেছেন শুধুমাত্র কলমের জোরে। এর থেকে বড়
প্রাপ্তির বিষয় ডুয়ার্সবাসীর কাছে আর কি হতে পারে? শুধুমাত্র কবিতা বলি কেন, কত গান রয়েছে, কত আঞ্চলিক ভাষার কত সুরকার, কত গীতিকার, তাদের যে অবদান, আমরা তা অবশ্যই মাথায় তুলে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এবং আমাদের ডুয়ার্সবাসীরই দায়িত্ব এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা, প্রাণ দেওয়া। যেমনিভাবে আজ তুমি ডুয়ার্সের কবিদের কবিতাগুলোকে আমাদের সামনে তুলে ধরলে। দিদি, একটু কথায় যাচ্ছি, যদিও আমাদের সময় হাতে ভীষণই কম, তবুও আমি একটু জানতে চাইব তোমার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের কিছু স্মৃতি। মানে তুমি নিশ্চয়ই অনেক বছর ধরে শিল্প সংস্কৃতি নিয়ে এগিয়ে চলেছ, তো তোমার স্কুলে ছাত্রছাত্রীদের মাঝে যেমন আনন্দকে খুঁজে নেওয়া, তার পাশাপাশি অনুষ্ঠান করতে গিয়ে বা অনুষ্ঠানে একাত্ম হয়ে যাওয়ার কিছু মুহূর্ত যদি শেয়ার করতে। হ্যাঁ আর্যমিত্রা, তোমাকে যেটা বলবো, আমি যে প্রচুর অনুষ্ঠান করি এরম ব্যাপার নয়, তবে যেটুকু করি খুব ভালোবেসে করি। বিভিন্ন জায়গায় সঞ্চালনার কাজ করতে গিয়েও অনেক গুণী শিল্পীর সান্নিধ্যে এসেছি। সেগুলো তো খুব আনন্দদায়ক অনুভূতি। আর আমার স্কুলের বাচ্চাদের নিয়েও যখন কোনো অনুষ্ঠান করি, সেগুলোর ভেতরেও ভীষণ ভালো লাগা কাজ করে। আসলে এই জগৎটার প্রতি আমার একটা বিশেষ অনুরাগ রয়েছে। এখানে আমি যে তৃপ্তি পাই, এই তৃপ্তি আমি আর অন্য কিছুর মধ্যে পাই না। সবটাই যেন আমার ভালো লাগা, ভালোবাসা। সঙ্গীত বা আবৃত্তি অথবা যে কোনো শিল্পই আমাদের মনকে, প্রাণকে তৃপ্তি দান করে। যারাই মন থেকে ভালোবেসে এই জগৎকে আঁকড়ে ধরেন, যারা এর স্বাদ আহরণ করতে পারেন একবার, সারাটা জীবন এই শিল্পকলা আমাদেরকে শুশ্রূষা দান করতে থাকে। আমরা অনেক অনেক আনন্দে কিছুটা সময়, যতটা তুমি বললে না যে খুব বেশি যে জড়িয়ে থাকার দরকার পড়ে তা নয়, যতটুকু সময় আমরা সঙ্গ দিতে পারি ততটুকুই আমাদের কাছে এক স্বর্ণখচিত সময়। এরপরের কবিতার দিকে যাব, সময় হাতে খুবই কম। এবার তুমি আমাদেরকে কি শোনাতে চলেছ? কবি উত্তম চৌধুরীর কবিতা রাখালিয়া মনের বাঁশিটি। বাঁশিটি নিয়েছি আমি রাখালিয়া মন থেকে, তারপর ভেজে গেছি সুর, দূর দূর বহু দূর ছড়িয়েছি গোপন আবেশ। জেগে ওঠে বৃন্দাবনী নাচ, নেচে ওঠে রাধার নূপুর। তুমি কি জাগনি রায় দোল পূর্ণিমাতে, রং হাতে খেলনি কি হোলি? টোল পড়া মসৃণ গালে হাসনি কি ভুবন মোহিনী? গাওনি কি পথে পথে সখী বাহির হয়েই দেখো না, আবির খেলনা রঙ্গ লেগেছে প্রেমের ভুবনে। আমি সেই গ্রামীণ কিশোর, নিষ্পলক চেয়ে থাকি সমর্পিত তোমার চোখের নীলে। গভীর ও রহস্যময় রং মাখা আঙুলের নম্র ছোঁয়া আজও ভাসে। আজ হঠাৎ সেই দৌড় খেলা ফেলে মাঠে মাঠে তোমার পেছন পেছন।
রবি ঠাকুরের গানের কলি যদি একটু উচ্চারণ করি তাহলে বলতে হয়, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, তার সুরে যেন জাদু আছে, মন হলো মাতাল। এই দিনগুলো হারিয়েই ফেলেছি। রাখাল বালক, তার সুর, তার সৌন্দর্যতা এখন আর খুব একটা কিন্তু শুনতেও পাই না, দেখতেও পাই না। কিন্তু ডুয়ার্সের কবিরা সেই সুরকে কিন্তু শুনেছেন। তাদের শিল্পী মন সেই সুর, সেই শব্দ শুনতে পেয়েছিল বলেই এত সুন্দর সুন্দর কবিতা সৃষ্টি হয়েছে। মালবিকাদি, একদম শেষ মোমেন্টে আমরা চলে এসেছি, কিন্তু এখনো অনেক কিছুই জানা বাকি তোমার থেকে। একটু জানতে চাইবো তোমার পরিবার সম্পর্কে। পরিবারে কে কে আছেন এবং তোমার এই ভালো লাগা, অর্থাৎ তোমার আবৃত্তি পাঠ বা শিল্পের প্রতি এই যে একটা একাত্মতা, তোমার পরিবারের মানুষেরাও কি তোমাকে এমনভাবেই সাপোর্ট করেন? দেখো আর্যমিত্রা, পরিবারের সমর্থন ছাড়া তো আমরা কোনো কাজেই সফল হতে পারি না সেইভাবে। আমার ক্ষেত্রে আমার পরিবার ভীষণভাবে আমাকে সমর্থন করেন। আমার স্বামী, বাবা মা, বোন বা আমার শ্বশুরবাড়ি থেকেও যারা রয়েছেন আমার আত্মীয় স্বজন, তারা সবাই আমাকে অনুপ্রেরণা যোগান। বিশেষ করে আমার মেয়ের কথা একটু বলি। ও আমি কি পরবো, কেমনভাবে বলবো, কোনটা পড়লে আমাকে ভালো লাগবে অনুষ্ঠানে যাওয়ার আগে, সবটাই ও দেখে দেয়। এবং সবচাইতে বড় কথা, ও আমার বড় সমালোচক। ভুল বললে, ভুল করলে সবার আগে আমাকে শাসিয়ে দেয়, তুমি কিন্তু এটা ভুল বলেছ। তাই মেয়ের কাছ থেকেও প্রতি পদে পদে আমি অনেক সাহায্য পাই। আর আজকের তোমার এই প্ল্যাটফর্ম থেকে আমি যাদের কথা বলবো, যাদের অনুপ্রেরণা আমাকে সবচেয়ে বেশিভাবে এগিয়ে যেতে সাহায্য করে, সেটা হচ্ছে আমার ছাত্রছাত্রীরা। দেখো, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। বিভিন্ন সময় হয়তো কোথাও কোনো একটা আবৃত্তি পোস্ট হয়েছে, আমি দেখছি তার প্রচুর শেয়ার হয়ে যাচ্ছে। কারা না, আমার ছাত্রছাত্রীরা। তারা সব সময় আমাকে এত অনুপ্রেরণা দেয় যে যেটা ভুলবার না। আমার কিছু বন্ধু আছে যারা সব সময় আমাকে এই কাজে এগিয়ে যেতে সাহায্য করে। আর যে মানুষটির কথা না বললেই নন, তিনি হচ্ছেন অমিত স্যার। স্যারের আশীর্বাদ ছাড়া আমি হয়তো এই কাজ করতেই পারতাম না। আসলে এরা সবাই আমার কাছে আমার। এই যে তুমি কথাটি বললে, খুব ভালো লাগলো শুনতে, কারণ এটা ভীষণভাবে সত্যি। পরিবারের মানুষেরা যদি সঙ্গে না থাকেন, এমন অনুষ্ঠান সঞ্চালনা করা কিংবা আয়োজন করা কোনোটাই সম্ভব নয়, এগিয়ে চলাই সম্ভব নয়। তাই ডুয়ার্স রেডিও পরিবার, অর্থাৎ আমাদের এই পরিবারের সদস্যবৃন্দদের জানাই আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ভালোবাসা যে এভাবে তারা আমাদের পাশে থেকে আমাদেরকে সাহস জুগিয়ে চলেছেন আরও অনেকটা পথ অতিক্রম করতে। আসলে কষ্ট, পরিশ্রম ছাড়া জীবনে সার্থকতা আসে না, এবং সেই আশীর্বাদ আমরা যখন পাই তখন গর্বের সাথেই এগিয়ে চলি। অনেক গল্প, অনেক কবিতা আজ শুনলাম তোমার থেকে। তুমি আমাদেরকে অনেকটা সময় সঙ্গ দিলে, আমরাও খুব খুশি। আসলে বলছিলাম না, পুরনো মানুষকে খুঁজে পেলে, ফিরে পেলে সত্যি মনটা ভরে ওঠে। আবারও এমন সন্ধ্যা ফিরে আসুক এই কামনাই করব। খুব ভালো থেকো তুমি। আজকের সন্ধ্যার একদম শেষ নিবেদন কি হতে চলেছে? মধুবনী ব্রিজ, কবি অমিত কুমার দে। লোহার ব্রিজে আমার বাইক উঠতেই মৃদঙ্গ বেজে ওঠে। ডুগিতে বাঁ হাতের জাদু দেখান জাকির হোসেন। নদী তখন শিখে নিচ্ছে বিসমিল্লাহ সানাই। ঝুঁকে পড়া গাছপালা বাজিয়ে চলেছে জল তরঙ্গ। কেবল জেগে ওঠা দিনকে কিভাবে বশ করতে হয়,
কিভাবেই বা অবশ হতে হয় একাকী নির্জনে। মধুবনী জানে, মধুবনী জানে। লোহার ব্রিজে উঠতেই বাইকের পেট্রোল ফুরিয়ে যায়। রেলিংয়ে হাত রাখতেই রবি শঙ্কর, অঝোর বর্ষণ। আমি ভিজে যাই, ভিজতেই থাকি ক্রমাগত। এভাবেই 20 বছর। সারা গায়ে গড়াচ্ছে জল, চোখ বেয়ে নেমে আসে আমজাদি বন্দিশ। কিভাবে আলাপ ক্রমে মিলে যায় মীর আর তানে। মধুবনী জানে, মধুবনী জানে। লোহার ব্রিজের মাঝে দাঁড়িয়েছে আমার বাইক। একদিকে নিঃশব্দ ভোর, অন্যদিকে বিষণ্ণ গোধূলি। মাঝখানে বয়ে যায় আকুলি বিকুলি কত অনাবিল ঢেউ। বুক জুড়ে চৌরাশিয়া, নদী যেন বাঁশি হয়ে যায়। সবুজ ঘাসের গায়ে বিন্দু বিন্দু ঘাম। আমি করি নদীকে প্রণাম। কিভাবে আমিও যেন শিখে নিই জলেদের মানে। মধুবনী জানে, মধুবনী জানে। যার কবিতা তুমি এখন উচ্চারণ করলে, অর্থাৎ কবি অমিত কুমার দে, এই মানুষটি সম্পর্কে আমি কি বলবো। তিনি আমারও ভীষণ কাছের এবং শ্রদ্ধেয় মাস্টার মশাই। ডুয়ার্স রেডিওতে ইতিমধ্যেই আমরা অমিত স্যারের একটি পর্ব উপভোগ করেছি, মুগ্ধ হয়েছে সকল শ্রোতা বন্ধুরা। এবং তুমি যে কবিতাটি পাঠ করলে সেটি আমারও ভীষণ পছন্দের কবিতা। অমিত স্যারের লেখনী সত্যি এই ডুয়ার্সের এক পরম প্রাপ্তির বিষয়। এবং ডুয়ার্সের কবি বলেই স্যার কিন্তু বিখ্যাত। স্যারেরই লেখা আরও একটি কবিতা শুনতে খুব ইচ্ছে করছে, তুমি যদি শোনাও। আজকের একদম শেষ নিবেদন হবে। অবশ্য আমি অলরেডি শেষ নিবেদন বলে দিয়েছিলাম, কিন্তু এটা আমাদের তরফ থেকে একটা ইচ্ছে প্রকাশ করলাম তোমার প্রতি। আরও একটি অমিত স্যারেরই কবিতা শুনতে চাই। কবি অমিত কুমার দে রাজেশ্বরী সিরিজে 309 সংখ্যক কবিতা রাজেশ্বরী 309। একটা হাট বাস ডানে বাঁয়ে মোড়াঘাটকে নিয়ে নাথুয়া হাট যেত। বাসের সঙ্গে যেত হাড়িয়ার তীব্র গন্ধ। বিগুল ঝোড়ার জল আষাঢ়ের বৃষ্টির ছাঁটের আড়াল থেকে ড্রাইভারের সঙ্গে চোখাচোখি করে নিত। তুমি তখন কোথায় ছিলে রাজেশ্বরী? অথচ বুনোগন্ধি বাতাস আমার মধ্যে ঢুকে পড়ে বরিশন বরিশন বলে আমাকে ডাকতো। আমার ইচ্ছে করত আষাঢ়ের জঙ্গলকে তছনছ করি। ইচ্ছে করত সোমবারের হাটটাকে বুক পকেটে ঢুকিয়ে নিয়ে তোমার কলিং বেলে হাত রেখে বলি, দেখো কি এনেছি। তখন তুমি কোথায় ছিলে রাজেশ্বরী? এতক্ষণ ধরে তুমি আমাদের সাথে ছিলে ডুয়ার্স রেডিওতে। অনেক কবিতা, গল্প, আড্ডা এবং স্মৃতিচারণাকে সঙ্গে নিয়ে আমরা প্রায় 1 ঘন্টা কাটিয়ে দিলাম। আমি বিদায় বেলায় জানতে চাইব, ডুয়ার্স রেডিওতে এসে আমাদের মাঝে এতটা সময় কাটিয়ে তুমি কেমন উপলব্ধি করলে? সত্যি বলছি আর্যমিত্রা, আমি কতটা ভাষায় প্রকাশ করতে পারবো জানি না। তোমার সাথে আজকে ডুয়ার্স রেডিওতে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। একরাশ ভালো লাগা নিয়ে যাচ্ছি আমি ডুয়ার্স রেডিও থেকে। সেই সাথে ডুয়ার্স রেডিওর সার্বিক সাফল্য কামনা করছি। তোমরা এত ভালো কাজ করছো, আরও শ্রীবৃদ্ধি হোক তোমাদের। তোমরা আরও
অনেক শিল্পীর কাছে পৌঁছে যাও। সেই সাথে তোমার আর সৌম্যদূতির জন্য আবারও অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শ্রদ্ধা তোমার প্রতি। তোমার পরিবারকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো এবং অবশ্যই নিজের ভালো লাগাগুলোকেও প্রাণ দিও। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন ডুয়ার্স রেডিওর 15th এপিসোড। কবিতায়, আড্ডায়, গল্পের সঙ্গে ছিলেন ধূপগুড়ির মালবিকা চাকি দত্ত মহাশয়া। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা চিরতরে। আপনারা এতটা ভালোবাসায়, আন্তরিকতায় আমাদের ভরিয়ে তুলেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা যারা ডুয়ার্স রেডিওতে অংশগ্রহণে ইচ্ছুক তারা অবশ্যই তাদের গান কিংবা কবিতা কিংবা তালবাদ্য পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9641297854 এবং নির্বাচিত হলে ডুয়ার্স রেডিও কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে নেবে। বিদায় বেলায় ধন্যবাদ জানাই আমি সকলকে এবং কৃতজ্ঞতা এবং অনেক অনেক শ্রদ্ধা জানাতে চাই ডুয়ার্স রেডিওর রূপকার অর্থাৎ সৌম্যদূতি হারকে, যিনি এতটা আন্তরিকতা, ভালোবাসা নিয়ে ডুয়ার্স রেডিওকে এতটা সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে দিয়ে চলেছেন প্রত্যেকটি পর্বে। আমাদের অনুষ্ঠান লাইভে শোনার জন্য আপনাদেরকে জয়েন করতে হবে আমাদের ফেসবুক পেজ সোনার তরী অর্থাৎ আর্যমিত্রা সৌম্যদূতি, এই নামে আপনারা খুঁজে পাবেন এবং এর সাথে ইউটিউব চ্যানেলের লিংক যুক্ত করা আছে। অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে পূর্ববর্তী এপিসোডগুলো আপনারা শুনতে পাবেন। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এই লকডাউন পিরিয়ডকে পজিটিভভাবে নিয়ে এগিয়ে চলুন। আমরা আশাবাদী নতুন সকালের জন্যে আবার আমরা একসাথে আনন্দে যেন বাঁচতে পারি। ফিরছি আবার আগামী সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার ঠিক রাত 9টায়। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, শুনতে থাকুন ডুয়ার্স রেডিও। শুভরাত্রি।